সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ড্রোনার্স প্ল্যাটফর্মে। দ্য ড্রোনার্সের আবার আমি হাজির হয়ে গেছি ইংলিশ পেডাগজির প্র্যাকটিস সেট নিয়ে, প্র্যাকটিস সেট 2। আগে একটুখানি বলে রাখছি, দ্য ড্রোনার্সের ক্লাস শুরু হতে চলেছে অফলাইন অ্যান্ড অনলাইন ব্যাচ WB টেট প্রাইমারি এবং আপার প্রাইমারির। তো সেই টেট ক্লাস কেউ যদি এনরোল করতে চাও, কারোর যদি কোনো এনকোয়ারি থাকে, ডেসক্রিপশন বক্সের নাম্বারে অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। সো এগিয়ে নিয়ে যাচ্ছি আজকের ক্লাস। প্রথম কোয়েশ্চেন, লেটস বিগিন। Question number 1. When language concepts are taught using real life situations, they are easily understood and used, not learnt well, being taught naturally and so enable the learners to use them easily, being taught in the same way as the learner's mother tongue. যখন ভাষার ধারণাগুলো শেখানো হয় রিয়েল লাইফ সিচুয়েশনে তাদের ব্যবহার করার জন্য, তখন সেগুলো খুব সহজে বোঝা যায় এবং খুব সহজেই ব্যবহার করা যায়। তারপরেরটা কি আছে? নট লার্নড ওয়েল, ভালোভাবে শেখা যায় না। পরেরটা বিং টট ন্যাচারালি, সো এনেবল দ্য লার্নার্স টু ইউজ দেম ইজিলি। নেক্সট, বিং টট ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য লার্নার্স মাদার টাং। যখন ভাষার কোনো ধারণা শেখানো হয়, সেই ধারণাগুলো রিয়েল লাইফ সিচুয়েশনসে ব্যবহারে কি হয়? ভেরি ইজি, অপশন এ। সেগুলো খুব সহজে বোঝাও যায় এবং ব্যবহার করা যায়। এটা ভুল, কারণ শেখা যায় না বলছে। পরেরটা বিং টট নর্মাল ন্যাচারালি অ্যান্ড সো এনেবল দ্য লার্নার্স টু ইউজ দেম ইজিলি। এবার ন্যাচারালি, সব কিছু কি ন্যাচারালি হবে? নিশ্চয়ই না। তো তার জন্য কিন্তু এখানে ন্যাচারালি মানে কোনো মেথড ছাড়া শুধু ন্যাচারালি বলছে, কোনো স্পেসিফিক কিছু বলেনি, তার জন্য এটা বোঝা যাচ্ছে না, বা এর থেকেও বেটার কিন্তু এই সেন্সটা আসছে। নেক্সট, বিং টট ইন দ্য সেম ওয়ে। এবার সব কিছু তো সেম ওয়েতে হবে না, তাই না? মাদার টাঙে যেভাবে পড়ানো হয় সেভাবে তো সব কিছু সেম আসবে না, তার জন্য সেম ওয়ে কিন্তু হবে না। চলে আসছি পরের প্রশ্নতে। Question number 2. For story mapping of a narrative text, the learners can be asked to. যখন স্টোরি ম্যাপ হবে, কোনো স্টোরি ম্যাপিং হবে, নাও দিস ইজ আ কনসেপ্ট, এটা একটা ন্যাশনাল কনসেপ্ট অফ টিচিং, স্টোরি ম্যাপিং। স্টোরি ম্যাপিং এর সময় কি পড়ানো হয়? কোনো ন্যারেটিভ টেক্সট। ন্যারেটিভ যখন আসছে, ন্যারেটিভ মানে ব্যাখ্যামূলক, তো ব্যাখ্যামূলকটা কিসের ব্যাখ্যা হচ্ছে? আমরা বুঝতে পারছি কোনো প্রোজ বা কোনো রকম কনভারসেশন উইচ ইজ ন্যারেটিভ। দ্য লার্নার্স ক্যান বি আস্কড টু, শিক্ষার্থীদের কি করতে বলা হয়? আনসার এ কোয়েশ্চেন উইচ হ্যাজ দ্য স্টোরি ইন জাম্বলড অর্ডার, অর্থাৎ জাম্বলড অর্ডারে স্টোরি আছে, সেটার উপরে তাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করার কথা বলা হয়। নেক্সট, মেক আ ফ্লো চার্ট। মেক আ ফ্লো চার্ট ডিপিক্টিং দ্য সিকোয়েন্স অফ দ্য স্টোরি। ফ্লো চার্টটা কিন্তু স্টোরি ম্যাপিং আর ফ্লো চার্ট কিন্তু আলাদা কনসেপ্ট। হ্যাঁ, ফ্লো চার্টটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে আসে, ফ্লো চার্ট, আর এটা সায়েন্সে খুব ইউজ হয় ফ্লো চার্টের, কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে কি ইউজ হয় চিন্তা করো। নেক্সট, ড্র পিকচার্স অফ এভরি সিকোয়েন্স। প্রত্যেকটা যে সিকোয়েন্স হচ্ছে, অর্থাৎ একটার পর একটা যে ঘটনা হচ্ছে, সেটি পিকচার ড্র করার কথা বলছে, পিকচার ড্র করার কথা বলছে। ওকে, নেক্সট, ড্র আ ম্যাপ অফ দ্য লোকেশনস মেনশন ইন দ্য স্টোরি। যে লোকেশনস কথাগুলো আছে, লোকেশনসের ব্যাপারে যে ডিটেলিংগুলো আছে, সেটা সম্বন্ধে একটি ম্যাপ ড্র করতে বলছে। তো অবশ্যই বোঝা যাচ্ছে, উত্তরটা খুঁজেও পাওয়া গেছে আশা করি। ড্র আ ম্যাপ অফ দ্য লোকেশন মেনশন ইন দ্য স্টোরি, নো, দিস ইজ নট স্টোরি ম্যাপিং। মেক আ ফ্লো চার্ট, ফ্লো চার্টও নয়। জাম্বলড অর্ডার তো কখনোই নয়। তো কারেক্ট আনসার হচ্ছে ড্র পিকচার্স অফ এভরি সিকোয়েন্স, অর্থাৎ কি কি ঘটনা হলো সেই ঘটনাগুলোর পিকচার্সগুলো, এইভাবে ঘটনাগুলোর জাস্ট একটা টপিকের মতো দিয়ে এখানে ঘটনাগুলো লিখে একটা সিকোয়েন্সে সাজাতে হবে, 1 2 3 4। সো দিস ইজ স্টোরি ম্যাপিং। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্নতে। অ্যাকুইজিশন অফ ভোকাবুলারি ইজ
cramming more words, learning big words, learning words in totality and yielding the power to use them effectively, লার্নিং ওয়ার্ড ফ্যামিলিজ অর্থাৎ অর্জন করা কোনো ভোক্যাবুলারিকে অর্জন করা কি বলতে বোঝায়? কিছু মানে মুখস্থ করা, কিছু মানে ক্র্যাম করে নেওয়া, নাকি কোনো বড় বড় শব্দ শেখা, নাকি একটি শব্দ টোটালিটিতে শেখা এবং সেটা নিজের মধ্যে সেই ক্ষমতাটা বাড়ানো যাতে কেউ সেই ক্ষমতার দ্বারা নতুন শব্দ শিখে সেটিকে ব্যবহার করতে পারবে। না নাম্বার ডি লার্নিং ওয়ার্ড ফ্যামিলিজ, নাকি শুধুমাত্র যে ওয়ার্ড শব্দর যে ফ্যামিলি আছে সেগুলো সম্বন্ধে জানা। কারেক্ট আনসার কোনটা? The correct answer is learning words in totality and yielding the power to use them effectively. Okay, next চলে আসছি question number 4. For enabling her students to gain mastery over English, the teacher should. কোনো একজন শিক্ষক তার ছাত্রকে যদি এই ভাষার ওপর খুব মাস্টার বানাতে চায় তাহলে টিচারকে কি করা উচিত? Regularly expose the learners to a variety of language inputs. সব মানে ইনপুটসগুলো ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ ইনপুটস অর্থাৎ যে কোনো অ্যাক্টিভিটি হতে পারে সেই মাধ্যমে লার্নারকে এক্সপোজ করতে হবে। কনস্ট্যান্টলি চেক দ্য লার্নার্স ফর দ্য এরার্স দে মেক, সবসময় ভুলগুলো বের করে রাখতে হবে, লার্নারের কোথায় কোথায় ভুল হচ্ছে সেটা দেখতে হবে। এমফাসাইজ লার্নিং অফ গ্রামার, শুধুমাত্র ব্যাকরণ কেন্দ্রিক শিক্ষা। স্টপ ইউজ অফ দেয়ার ভার্নাকুলার, মাতৃভাষার ব্যবহার একদম বন্ধ করা। এখানে কারেক্ট আনসার একজন শিক্ষককে কি করা উচিত? তার স্টুডেন্টকে, তার ছাত্রকে কোনো ভাষা বা কোনো ভাষা অর্জনের ক্ষেত্রে মাস্টার করা। অবশ্যই অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, কারণ ভাষার যদি এক্সপোজার না হয়, এক্সপোজার না হলে কিন্তু ভাষা শেখা যাবে না। এক্সপোজার মানে হচ্ছে মানে কোনো সিচুয়েশনে সেই ভাষাটা ব্যবহার করার যেন সে জায়গা পায়। বুঝতে পারছো কি বলছি? এক্সপোজার পায়। ওকে, তো এটার মানে হচ্ছে মানে প্রকাশ করার, যে এক্সপোজ এখানে মানে হচ্ছে প্রকাশ। ওকে, প্রকাশ করার জন্য সে অপরচুনিটিস পায়। কোয়েশ্চেন নাম্বার 5, which of the following is not taught as a part of vocabulary? ভোকাবুলারির পার্ট হিসেবে কোনগুলোকে পড়ানো বা কোনগুলোকে মানে গণ্য করা হয় না? কোনগুলোকে গণ্য করা হয় না? অর্থাৎ শব্দ তালিকার মধ্যে কোনগুলোকে গণ্য করা হয় না? হোমোনিমস, প্রোভার্বস, প্রিফিক্স, কলোকেশনস। হোমোনিমস, প্রোভার্বস, প্রিফিক্স, কলোকেশন। কারেক্ট উত্তর হচ্ছে প্রোভার্ব। ওকে, এটাকে ভোকাবুলারির পার্ট হিসেবে পড়ানো হয় না। নেক্সট, ডেকোরাম ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ পারটেন্স টু। ডেকোরাম যেটা স্পোকেন ল্যাঙ্গুয়েজের একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো, সেটি কি ক্ষেত্রে ইউজ হয়? কারেক্ট গ্রামাটিক্যাল ইউসেজ, সঠিক ব্যাকরণ হিসেবে ব্যাকরণের ব্যাখ্যা হিসেবে ব্যবহার করা হয়। ভয়েস কোয়ালিটি অর লাউডনেস, নাকি ভয়েসের যে কোয়ালিটি বা জোরে বলার যে ক্ষমতা সেটার সাথে। ক্ল্যারিটি অ্যান্ড পিউরিটি অফ স্টাইল, ক্লিয়ার যাতে প্রনাউন্সিয়েশন আসছে সেটার কথা বলা হচ্ছে, নাকি অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স। ডেকোরাম কিন্তু সবসময় মনে রাখবে অবশ্যই এটা কিন্তু জেস্টারের সাথে লিঙ্কড, অর্থাৎ আমি যখন কথা বলছি আমার বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু ইম্পর্টেন্ট, ফেসিয়াল এক্সপ্রেশনসও কিন্তু ইম্পর্টেন্ট। সো ডেকোরাম স্পোকেন ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু অবশ্যই কি উত্তরটা ঠিক হবে? অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স। Question number 7. You ask, what is our aim? I can answer in one word, that is victory. Churchill asks a question and then goes on to answer it. Such question is a prompt, explanatory, rhetorical, না stylized. দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নর পরেই কিন্তু আনসারটা দেওয়া আছে।
যে প্রশ্ন করছে প্রশ্ন করে সাথে সাথে কিন্তু উত্তরটাও দিয়ে দিচ্ছে। তো এই রকম প্রশ্নকে, যেখানে প্রশ্ন করার সাথে সাথে আনসারও দিয়ে দেওয়া হয়, সেরকম প্রশ্নকে কি রকম প্রশ্ন হিসেবে ধরা হয়? সেটা কি আ প্রম্পট, এক্সপ্লেনেটরি, রেটরিক্যাল না স্টাইলাইজড? এটা কি প্রম্পট করা, নাকি এক্সপ্লেন করা, নাকি অলংকারের হিসেবে ইউজ করা, নাকি স্টাইলাইজড? উত্তরটা হবে রেটরিক্যাল। কারেক্ট আনসার ইজ রেটরিক্যাল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কি? ভাষার যে অর্জন করা, সেটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। সো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অপশন এ, requires the memorization and use of necessary vocabulary. ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার জন্য, ভাষা অর্জনের জন্য কি দরকার? মেমোরাইজেশন দরকার, and use of necessary vocabulary. আচ্ছা, মেমোরাইজেশন কিন্তু দরকার কি এখানে? নো। Next, involves a systematic approach to the analysis and comprehension of grammar as well as to the memorization of vocabulary. আবার বলছে memorization of vocabulary, এখানেও ছিল memorization, এটাও memorization. Next, refers to the process of learning a native or second language because of the innate capacity of human brain. এবার অ্যাকুইজিশন মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে বলা হচ্ছে কোনো একটা প্রসেস অফ লার্নিং, যেখানে কি কি ভাষা শেখার কথা বলছে? নেটিভ ভাষা অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কথা বলছে। বিকজ, কেন? কারণ মানুষের মধ্যে জন্মগত সেই ক্ষমতাটা আছে হিউম্যান ব্রেনে। ডি, ইজ এ টেকনিক ইন্টেন্ডেড টু সিমুলেট দ্য এনভায়রনমেন্ট ইন উইচ চিলড্রেন লার্ন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। তো ভাষা অর্জন কোনটা করে? দ্বিতীয় ভাষাকে আমরা অর্জন করি, সেটা তো শিখন করি। আমরা আমাদের মাদার টাংকে অর্জন করি, অর্জনটা অনায়াসে হয়, তাই না? তো এটা হচ্ছে অপশন ডি, কারণ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে এমন একটা টেকনিক যেখানে নাকি কোনো পরিবেশের মাধ্যমে আমরা কিন্তু অনায়াসে নেটিভ বা আমাদের মাদার টাংটাকে শিখে যাই। এখানে নেটিভ অর্থাৎ মাদার টাং বা মাতৃভাষা। ক্লিয়ার? চলে আসছি পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 9. According to NCF 2005, the position of English language is ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক 2005 এর মতে ইংরেজি ভাষা কি? অফিসিয়াল, গ্লোবাল, সেকেন্ড নাকি ফরেন? অফিসিয়াল, গ্লোবাল, সেকেন্ড নাকি ফরেন? সঠিক উত্তর যদি একটু চিন্তা করে দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা পারবে। আমরা ক্লাসে এটা আলোচনা করেছি। যদি না দেখে থাকো ভিডিওটা তোমরা দেখতে পারো দ্য ড্রোনার্সের অনলাইন প্ল্যাটফর্মের ইউটিউব চ্যানেলে গিয়ে, তোমরা পেলে কিন্তু সার্চ করলে পেয়ে যাবে। সঠিক উত্তর গ্লোবাল। কোয়েশ্চেন নাম্বার 10. A teacher of non-mother tongue language often faces the problem of, যদি একজন শিক্ষক যদি উনি তার মাতৃভাষাটা যেখানে উনি পড়াচ্ছেন সেই এরিয়ার ছেলে মেয়েদের মাতৃভাষার সাথে এক না হয়, তাহলে উনি কি কি সমস্যায় পড়তে পারেন? সমস্যাগুলো কি কি হতে পারে? রিলাক্টেন্ট অ্যান্ড আনমোটিভেটেড লার্নার্স, রিলাক্টেন্ট অ্যান্ড আনমোটিভেটেড লার্নার্স অর্থাৎ অনিচ্ছুক এবং যাদের কোনো মোটিভেশন নেই পড়ার জন্য, নাকি অনিচ্ছুক বাট মোটিভেটেড। তারপর স্টুডিয়াস অ্যান্ড আনমোটিভেটেড, তারপর স্টুডিয়াস অ্যান্ড মোটিভেটেড। মাদার টাং অর্থাৎ কোনো একজন শিক্ষক, ধরো টিচার আমি এখানে লিখলাম, টিচারের মাদার টাং হচ্ছে হিন্দি, এবং যারা স্টুডেন্ট তাদের মাতৃভাষা, স্টুডেন্টদের মাতৃভাষা হচ্ছে বাংলা। তো এই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হবে। সেই প্রবলেমটা কি? উনি দেখবেন, টিচার লক্ষ্য করবেন যে ছাত্ররা কিন্তু অনিচ্ছুক এবং তারা মোটিভেশন ল্যাক করছে, অর্থাৎ অপশন এ হবে কারেক্ট আনসার। চলে আসছি পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 11. Learning a language is all dash process. Learning a language is all dash process. Option A, exclusive, B, inclusive, C, intensive, D, immediate.
তো কোনো একটি ভাষা শিখনকে কি প্রক্রিয়া হিসেবে ধরা হয়? এক্সক্লুসিভ, একটা মানে বিশেষভাবে ধরা হচ্ছে। ইনক্লুসিভ, একটা ইন্টিগ্রেটেড ভাবে ধরা হচ্ছে। ইন্টেন্সিভ, একটা ডেপথ, এবং ইমিডিয়েট, খুব তাড়াহুড়ো করে। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর কিন্তু ইনক্লুসিভ। কেন ইনক্লুসিভ? কারণ কোনো রকম ভাষা শেখার জন্য কিন্তু অনেক কটা জিনিস শিখতে হয়, তাই না? ইট কম্বাইন্স মেনি থিং, অনেক কিছু কিন্তু একসাথে একত্রিত করে শিখতে হয় একটি ভাষা। তার জন্য এটি ইন্টিগ্রেটেডও বটে, ইন্টিগ্রেটেডও বটে। তো তার জন্য ইন্টিগ্রেটেড যেহেতু, এটাকে বলছে ইনক্লুসিভ। সো এখানে কারেক্ট আনসার, লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইজ অল inclusive process. Clear? চলে আসছি question number 12. Very important question. Constructive approach to learning language promotes, sorry এখানে একটা ভুল আমি টাইপ করেছি, ল্যাঙ্গুয়েজ লার্নিং হবে, ওকে? কোনো ভাষা শেখার ক্ষেত্রে কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ কি প্রমোট করে? চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ, ক্লাসরুম নয়েস, আর টিচার সেন্টার্ড, নাকি কালচার অফ সায়েন্স? কোনটা? কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, যেটা নাকি ডিসকভারি লার্নিং বা গাইডেড ডিসকভারি লার্নিং, আমরা চাইল্ড সাইকোলজিতে জেনেছি এটা, চাইল্ড সাইকোলজির ক্লাসে। তো কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ সবসময় কিন্তু শিশু কেন্দ্রিক অ্যাপ্রোচ। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের এই জন্য কারেক্ট আনসারটা এখানে চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ। Question number 13. Silent reading promotes mastery over. Silent reading promotes mastery over listening, writing, speaking, vocabulary. সাইলেন্ট রিডিং আমরা জানি, আমাদের ক্লাস করার সময় আমরা বিএডে বা ডিএলএডেও পড়েছি এগুলো, যে রিডিংটা প্রথমে একবার লাউড, তারপর সাইলেন্ট হবে ক্লাসরুমে, শ্রেণীকক্ষে এইভাবে পড়াতে হয়। তো শ্রেণীকক্ষে যখন পড়ানো হয়, সাইলেন্ট রিডিংয়ের দ্বারা কোন জিনিসটাকে ডেভেলপ করা যায়? প্রথমটা লিসনিং, শোনা, তারপরেরটা লেখা, তারপরেরটা বলা, তারপরেরটা ভোকাবুলারি। দেখো সাইলেন্ট রিড করছি, এখানে জোরে কিছু হচ্ছে না, সুতরাং লিসনিং এর কোনো ভূমিকা নেই সেইভাবে। রাইটিং, লিখছি না অবশ্যই, রিড করছি যখন। স্পিকিং, মনে মনে পড়ছি অর্থাৎ বলছিও না, স্পিকও করছি না, কথন হচ্ছে না। সো কারেক্ট অ্যান্সার অবশ্যই ভোকাবুলারি। তা কেন? কারণ সেখানে ভাষা, শব্দ তালিকা, শব্দ ভান্ডার, সেগুলো ব্যাপারে চর্চা হচ্ছে সাইলেন্ট রিডিং এর সময়। সো কারেক্ট অ্যান্সার অবশ্যই ভোকাবুলারি। কিন্তু এটা যদি লাউড রিডিং হতো তাহলে কি হতো বলে রাখি, এক্ষেত্রে যদি লাউড রিডিং হতো তাহলে কিন্তু স্পিকিং হতো। ওকে, চলো চলে আসছি পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 14. During reading, if a student is piecing information together as they read a text, keeping track of what is happening, he or she is. একটা কোনো টেক্সট পড়ার সময় কোনো ছাত্র যদি পিসেস অফ ইনফরমেশন, টুকরো টুকরো ইনফরমেশন একসঙ্গে বের করে সে ওগুলোকে জড়ো করে, পিয়ার্স করে এবং জড়ো করে, এবং সেটাকে ও চিন্তনে, তার প্রসেসিং এবং কি হচ্ছে ঘটনাগুলো, সেগুলোকে সে ট্র্যাকে রাখে যে কি কি ঘটনা হচ্ছে। সেটি কি? ইনফারিং। অপশন এ ইনফারিং। ইনফারিং মানে অনুমান করছে? অবশ্যই অনুমান করছে না। কেন অনুমান করছে না? সে তো জানে কি কি হয়েছে, কি কি হচ্ছে তার গল্পটার। কোনো একটা মানো কি কোনো একটা আমি গল্পের বই পড়ছি, তো সেখানে কি কি এতক্ষণ সিচুয়েশনস হয়েছে গল্পটার মধ্যে, আমি তো সেগুলো ট্র্যাক রাখছি, তাই না? তো অনুমান করার কোনো ব্যাপার নেই, হবে না, অনুমান করাটা ভুল। স্কিমিং। স্কিমিং মানে কি? স্কিমিং মানে আমি অল্প অল্প জায়গা বেছে বেছে পড়ছি, তো স্কিমিংও না, আমি পুরো পড়ছি ব্যাপারটাকে। প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং কি? প্যারাফ্রেজিং লেখার সাথে জড়িত, রিডিং এর সাথে নয়। প্যারাফ্রেজিং মানে যা পড়েছি পুরোটা পড়ে একটা ফ্রেজ করা, প্যারাফ্রেজিং। লাস্ট সিনথেসাইজিং। সিনথেসাইজিং মানে কি? আমি যা যা পড়েছি একসাথে আমি সেগুলোকে রেকর্ড রাখছি, তো সেটা হচ্ছে সিনথেসাইজিং। আমরা জানি ব্লুমস ট্যাক্সোনমিতে এই সিনথেসাইজিং এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
তো এটার উত্তর হচ্ছে সিনথেসাইজিং। Question number 15. Problems of spelling errors of the students can be easily solved through. যদি বানানে সমস্যা হয় বা বানান ভুল হয় ছাত্রদের, তাহলে শিক্ষক কিভাবে এই সমস্যাটার সমাধান করবে? ডিকশনারির মাধ্যমে, টেক্সট বুকের মাধ্যমে, ডিকটেশন দিয়ে, নাকি টিচিং এইডস দিয়ে? বানান ভুলটাকে সে কি করে ঠিক করবে? ডিকশনারি দিয়ে? অবশ্যই নয়। টেক্সট বুকের মাধ্যমে? নো। টিচিং এইডস? নো। কারেক্ট আনসার হচ্ছে ডিকটেশন। ডিকটেশন মানে ডিকটেশন যখন হবে, ডিকটেশনের ফলে সে লিখবে এবং বারবার লেখার ফলে কিন্তু স্পেলিং এরার্স কারেক্ট করা যায়, সম্ভব। চলে আসছি পরের কোয়েশ্চেন, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। টেইল কোয়েশ্চেন অলসো রেফার্স টু, কোয়েশ্চেনটা কি? টেইল কোয়েশ্চেন অলসো রেফার্স টু ফলো আপ কোয়েশ্চেন, কোয়েশ্চেন ট্যাগ, insignificant question, most important question. Now most important question মানে কি? এটা এখানে টেল কোয়েশ্চেনের সাথে কোনোভাবেই লিঙ্ক করা যাচ্ছে না, রং। insignificant question, that also doesn't mean anything, incorrect. question tag এবং follow up question। এবার follow up question মানে কি? follow up question মানে আমরা জানি প্রবিং কোয়েশ্চেন্স আমরা যখন করি সেটাকে আমরা follow up question বলি, প্রবিং কোয়েশ্চেন্স, তাই না? এবার কোয়েশ্চেন ট্যাগটাকেই কিন্তু আমরা টেল কোয়েশ্চেন বলি। কেন? ধরো he has brought some mangoes today, full stop, isn't he? এই যে একটা টেল দিলাম, একটা টেল কোয়েশ্চেন করলাম, এটাকেই বলা হয় কোয়েশ্চেন ট্যাগ, এটাকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। এবার এটা কি? এটা যদি পজিটিভ থাকে, এটা যদি পজিটিভ থাকে, এটা হবে কোয়েশ্চেন ট্যাগটা হবে নেগেটিভে। এটা যদি নেগেটিভ থাকে, কোয়েশ্চেন ট্যাগটা হবে পজিটিভে। ঠিক আছে, মাথায় থাকবে। সো টেল কোয়েশ্চেন অলসো রেফার্স টু কোয়েশ্চেন ট্যাগ। Question number 17. In remedial teaching, teaching is carried out continuously. Teaching and testing is carried out. Teaching of difficult topics is carried out. Teaching, testing and reteaching are carried out. তো remedial teaching এ teaching is carried out, শুধুমাত্র পড়ানো হবে কন্টিনিউয়াসলি, কোনো সেখানে আর কোনো মানে বিরাম নেই, সব সময় পড়ানো হবে। পরেরটা পড়ানোও হবে এবং টেস্ট করা হবে। পরেরটা কি কি পড়ানো হবে? শিক্ষা নাকি কিসের হবে? শুধু কঠিন যে টপিকগুলো আছে সেগুলোকে। এবং লাস্ট টিচিং হবে, টেস্টিং হবে, রিটিচিং হবে। অবশ্যই আমরা জানি এটা রেমেডিয়াল টিচিং কি? আমরা একবার পড়াবো, পড়ানোর পরে পরীক্ষা নেব, পরীক্ষাতে যেগুলো ভুল আসবে, ডায়াগনস্টিক টেস্টিং যখন আমরা করব, আমরা যখন দেখব কি কি ভুল এসেছে, তখন সেই ভুলগুলোকে সংশোধনের জন্য আমরা আবার সেই টপিকগুলোকে, যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে আবার রিটিচ করব। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, টিচিং, টেস্টিং অ্যান্ড রিটিচিং আর ক্যারিড আউট। Question number 18. Note taking is done during extensive reference work, while writing an essay, during a lecture, while reading a review. Note taking, আমি শুধুমাত্র নোটটা লিখছি, শুনছি আর লিখছি, টেকিং, ওকে। এক্সটেন্সিভ রেফারেন্স ওয়ার্ক, না এখন আমি কোনো রেফারেন্সের আমার তো দরকার নেই, আমি জাস্ট শুনছি লিখছি, সেখানে এক্সটেন্সিভ রেফারেন্স ওয়ার্ক আসবে না। যখন একটা এসে লিখছি তখনও কিন্তু আমি নোট টেক করছি না। ডিউরিং আ লেকচার, ইয়েস, যখন আমি কোনো লেকচার শুনছি ক্লাসে তখন আমি নোট করছি, তো দ্যাট ইজ নোট টেকিং। আর ওয়াইল রিডিং আর রিভিউ, সেখানেও কিন্তু রিডিং হচ্ছে, সেখানে রাইটিং। নোট টেকিং কিসের সাথে যুক্ত? রাইটিং। তো ডিউরিং আ লেকচার আই এম টেকিং দ্য নোটস, আমি নোটগুলো লিখছি, সো দ্যাট ইজ নোট টেকিং। আর এটা যদি হয়, যদি এখানে নোট টেকিং না বলে নোট মেকিং হতো, তাহলে কিন্তু ডিউরিং এক্সটেন্সিভ রেফারেন্স ওয়ার্ক, নোট মেকিং, আমি কোনো নোট বানাচ্ছি, তার জন্য কি দরকার? রেফারেন্স দরকার, এক্সটেন্সিভ রেফারেন্স ওয়ার্কের প্রয়োজন। নেক্সট,
In mother tongue, learning habits are formed. Question number 19. মাতৃভাষায় শিক্ষণের যে হ্যাবিটগুলো সেগুলো কিভাবে ফর্ম হয়? উইলিংলি, ইচ্ছা অনুযায়ী, আনকনসিয়াসলি, হঠাৎ করে মানে আনকনসিয়াসলি আমাদের এটা এসে যায়, ইমিডিয়েটলি আসে না রেগুলারলি আসে? এটা ভীষণ সহজ প্রশ্ন। উত্তরটা কিন্তু আনকনসিয়াসলি, কারণ আমরা যখন মাতৃভাষা শিখি আমরা অনর্গলভাবে সেটা অনবরতভাবে শিখি। সো সেখানে কিন্তু আমরা কনসিয়াসলি শিখি না, সেটা অবশ্যই আমরা সবসময় আনকনসিয়াসলি শিখি। তার জন্য কারেক্ট আনসার আনকনসিয়াসলি। Question number 20. Methods or approaches to be adopted to teach a language are determined by. যে মেথডস বা যে অ্যাপ্রোচগুলো দরকার কোনো ভাষা শেখানোর জন্য সেটি কিসের দ্বারা নির্ধারিত হবে? দ্য এইম অফ টিচিং দ্য ল্যাঙ্গুয়েজ, যে ভাষা শেখাবো তার ভাষার শেখানোর লক্ষ্যগুলোর ওপর, স্কোপ, কতটা আমার স্কোপ আছে এই ল্যাঙ্গুয়েজটার তার ওপর, নাকি সিলেবাস, যে ল্যাঙ্গুয়েজটাকে পড়াতে হবে সেই সিলেবাসটার ওপর, নাকি নান অফ দিস? তো কারেক্ট আনসার ইজ দ্য এইম অফ টিচিং। অবশ্যই আমাদের এইমটা দেখতে হবে, এইম লক্ষ্যটার ওপর কিন্তু নির্দেশ করছে। পরেরটা, কোয়েশ্চেন নাম্বার 21. দ্য চিফ ফিচার অফ অডিওলিঙ্গুয়াল মেথড ইজ অর আর। অডিওলিঙ্গুয়াল মেথড অর্থাৎ যেটা শ্রবণের মাধ্যমে হচ্ছে সেই যে মেথড তার বৈশিষ্ট্য কি, মূল বৈশিষ্ট্য কি? এনকারেজমেন্ট অফ মাদার টাং, অর্থাৎ মাতৃভাষাকে এনকারেজ করা। মাচ ইউজ অফ টেপস, টেপস মানে সেলোটেপ নয়, টেপ মানে যেটা পুরোনো দিনের টেপ রেকর্ডার আসতো, ক্যাসেট দিয়ে আমরা শুনতাম, সেই টেপসের কথা বলা হচ্ছে। ল্যাঙ্গুয়েজ ল্যাবস অ্যান্ড ভিজুয়াল এইডস, ল্যাঙ্গুয়েজ ল্যাব, আমরা জানি ল্যাঙ্গুয়েজ ল্যাবে এসব হয়, টেপস বাজিয়ে পড়ানো হয়, কোনো ভিজুয়াল এলিমেন্টের দ্বারা পড়ানো হয়, ভিজুয়াল এইডসের দ্বারা পড়ানো হয়। এবং 3, প্রেজেন্টিং নিউ ম্যাটেরিয়াল ইন এ ডায়লগ ফর্ম, কোনো নতুন কিছু বিষয়বস্তুকে ডায়লগ ফর্মের মাধ্যমে উপস্থাপন করা হয়। তো অডিও লিঙ্গুয়াল মেথড কিন্তু অবশ্যই এই তিনটেতেই কারেক্ট। সো অপশন এতেই আমরা পেয়ে যাচ্ছি 1, 2, 3 কে একসাথে। সো কারেক্ট আনসার ইজ দিস ওয়ান। চলে আসছি কোয়েশ্চেন 22. দ্য মেইন কজ অফ লার্নিং ডিসএবিলিটি ইজ। শিক্ষণের ক্ষেত্রে যদি ডিসএবিলিটি আসে তার প্রধান কারণটি কি? ইমোশনাল ডিস্টারবেন্স, প্রাক্ষোভিক কোনো রকম ডিস্টারবেন্স, আচরণগতভাবে কোনো রকম অসুবিধা, সেরিব্রাল বা ব্রেন কোনো রকম ডিসফাংশন করছে সেটা। তো লার্নিং ডিসএবিলিটি কিন্তু সবগুলোর থেকেই হতে পারে, কোনো একটি স্পেসিফিক থেকে বলছি না এখানে, সবগুলো থেকেই হতে পারে লার্নিং ডিসএবিলিটি। সো কারেক্ট আনসার অপশন ডি। চলে আসছি পরের প্রশ্ন, খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন, আমরা পড়েছি এটা এইভাবে ক্লাসে, তো আজকে এটা তোমাদেরকে আমি জিজ্ঞেস করব। যদি এই ক্লাসটা কেউ না দেখে থাকো এখনো পর্যন্ত, আমি রিকোয়েস্ট করব সবাইকে একবার দেখে নেবে ক্লাসটা, তাতে কিন্তু তোমাদের অনেকটা কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্রথমটা, ম্যাচ দ্য ফলোইং। সিম্যান্টিক, বাদিকেরটা পড়ছি, লেফট সাইডেরটা। সিম্যান্টিক, ফোনেটিক, গ্রাফিক অ্যাসপেক্ট, ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট। ডান দিকে আসছে রিডিং, লিসনিং, স্পিকিং, রাইটিং। এবার দেখো এটা খুব সহজে আমরা ম্যাচ করতে পারবো, এখানে অপশনসগুলো দেওয়া আছে, ম্যাচ করতে হবে। সিম্যান্টিক, সিম্যান্টিকটা কি? সিম্যান্টিকটা কিসের সাথে জড়িত? সিম্যান্টিকটা অবশ্যই সবসময় জড়িত লিসনিং এর সাথে। সিম্যান্টিক অ্যাপ্রোচ, শব্দার্থক, সিম্যান্টিক অ্যাপ্রোচ লিসনিং এর সাথে জড়িত। ফোনেটিক কিসের সাথে জড়িত? ফোনেটিক কিসের সাথে জড়িত? সাউন্ডের সাথে জড়িত। তো সাউন্ডটা কখন আসে? যখন আমরা কথা বলি, স্পিকিং এর সময়, তাই না? তারপর গ্রাফিক, গ্রাফিক কি? গ্রাফিক মানে লেখা, গ্রাফিকটা লেখা, তাই না? গ্রাফিকটা রাইটিং এর সাথে যুক্ত। আর ফোনেটিক কাম গ্রাফিক রিডিং এর সাথে যুক্ত। ওকে, ফোনেটিক কাম গ্রাফিক রিডিং এর সাথে যুক্ত। তো ক্লিয়ার?
এখানে বোধহয় অপশনটা ভুল লেখা আছে, D1, ও না ঠিকই আছে। এ হচ্ছে 2, বি হচ্ছে 3, সি হচ্ছে 4, ডি হচ্ছে 1। ইয়েস, দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি। ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন। দ্য এইম অফ প্রোজ টিচিং ইজ টু ডেভেলপ। প্রোজ পড়ানোর জন্য প্রধান উদ্দেশ্য কি? কি ডেভেলপ করা? ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ কোনো জিনিস আমরা পড়ে যখন আমরা অ্যানালিটিক্যাল হতে চাই, অ্যানালিসিস করি, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। কম্প্রিহেনশন এবিলিটি, বোঝার ক্ষমতা। ইন্টারেস্ট ইন রিডিং, খুব আনন্দের সাথে আমরা খুব উৎসাহের সাথে পড়ছি, এবং অল অফ দিস। সঠিক উত্তর কিন্তু অল অফ দিস। ওকে, প্রত্যেকটা জিনিস কিন্তু ডেভেলপ করা যায় প্রোজ রিডিং এর মাধ্যমে বা প্রোজ টিচিং এর মাধ্যমে। কি কি ডেভেলপ করা যায়? ক্রিটিক্যাল থিঙ্কিং, কম্প্রিহেনশন এবিলিটি, ইন্টারেস্ট ইন রিডিং অ্যান্ড অল অফ দিস। চলে আসছি আজকের শেষ প্রশ্ন, 25 নম্বর প্রশ্নে। LSRW, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং আর ল্যাঙ্গুয়েজ স্কিলস। হ্যাঁ, আমরা সকলে জানি। দে আর বেস্ট লার্নড, কখন এগুলো সব থেকে ভালো শেখা যায়? নাম্বার এ, when they are taught separately, এই প্রত্যেকটাকে যখন আলাদা আলাদাভাবে শেখানো হয় তখন। when they are given controlled practice, অর্থাৎ টিচার কেন্দ্রিক। কন্ট্রোল প্র্যাকটিস মানে এখানে টিচার সেন্ট্রিক, শিক্ষক কেন্দ্রিক। ওকে, তো শিক্ষক একদম লিসনিং এর সময় শুধু লিসনিং, সেখানে কোনো রকম স্পিকিং অ্যাক্টিভিটি হবে না। আবার রিডিং এর সময় শুধুমাত্র রিডিং, সেখানে কোনো রাইটিং অ্যাক্টিভিটি হবে না। তো একদম কন্ট্রোলড থাকবে। নেক্সট, থ্রু কনটেক্সচুয়াল প্র্যাকটিস। হ্যাঁ ঠিক আছে, এটা তো চলো। নেক্সট, when they are taught in an integrated manner. Now more মানে ফাইন অপশন আর বেস্ট অপশন আউট অফ দিস 4 অবশ্যই ডি। কেন? যখন এই চারটে স্কিলকে একসাথে ইন্টিগ্রেটেড ভাবে পড়ানো হবে, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ স্কিলস। I have discussed about this skills in my class. তোমরা কিন্তু ইউটিউবে যদি দ্য ড্রোনার্সে সার্চ করো তোমরা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর দ্য ক্লাস। যদি আজকের ক্লাস পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক, share and subscribe the channel for more such videos. Thank you so much.